প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের 7 দিনের এই আয়োজনে। আমি রানা ইসলাম আপনাদের সাথে আছি। আপনারা জানেন যে প্রতিদিন রাত 8টায় আমরা এই আলোচনা অনুষ্ঠানটি করে থাকি। আজকে আমরা কথা বলতে চাই যে গত 5ই আগস্ট আমরা জানি বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্রদের বিরুদ্ধে এবং সাধারণ জনগণের অংশগ্রহণে যে দ্বিতীয় বিপ্লব সংগঠিত হয়েছে, সেখানে একটা পরিবর্তনের বাংলাদেশ আমরা খুঁজছি। নতুন বাংলাদেশের পথে যাত্রা করেছি আমরা। সেই বাংলাদেশের যে নতুন নতুন সংস্কার চলবে, সংস্কারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সুফল পেতে চাই, সেটার জন্য আসলে আমাদের করণীয় কী এবং চ্যালেঞ্জগুলো কী হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই আলোচনায় যুক্ত হয়েছি। এবং আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন, স্টুডিওতে রয়েছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। মিলন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। যেমনটি বলছিলাম যে আমি যদি শুরু করি আপনাকে দিয়েই, ডক্টর সাব্বির আহমেদ, যে এই যে একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সুশাসনের গণতান্ত্রিক যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, যে কারণে ছাত্ররা তাদের বুকে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই বাংলাদেশের জন্যে যাওয়াটা, সেই বাংলাদেশের পথে হাঁটা শুরু করেছে, সেখানে আসলে চ্যালেঞ্জটা কী দেখছেন এবং সেই বাংলাদেশের সুফলটা বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ কীভাবে পেতে পারে বলে মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যে সকল ছাত্র এবং সাধারণ মানুষ সেই অভ্যুত্থানকে কেন্দ্র করে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, যারা, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আমরা জানি যে বাংলাদেশ একটা দীর্ঘ রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, পরিবর্তনের ক্ষেত্রে একটা দীর্ঘ পথ পরিক্রমা দিয়ে শুরু করেছে। আমরা স্বাধীনতার পরে একটা ছোট্ট সময়ের জন্য গণতান্ত্রিক সরকার পেয়েছিলাম 72 থেকে 75। তারপরে আমরা একটা একদলীয় সরকার পেয়েছি। তারপরে একটা দীর্ঘ সময় ধরে আমরা সামরিক শাসন পেয়েছি। এবং সেই সামরিক শাসনের পরে আমরা এই যে 5ই আগস্টে যে ধরনের গণ অভ্যুত্থান হলো, সেরকম একটা গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে সামরিক শাসন থেকে আমরা কিন্তু একটা গণতান্ত্রিক, যেটাকে বলা হচ্ছে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ বাংলাদেশের জন্য। হ্যাঁ, আমি আসছি সেই জায়গায়। একটু ব্যাকগ্রাউন্ড আমি টানতে চাচ্ছি, কারণ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটার সাথে হয়তো এই ঐতিহাসিক পরিক্রমার একটা সম্পর্ক থাকবে আমি মনে করি। এবং যখন এই এরশাদের সময় যে আন্দোলনটা হলো, তখন এরশাদ যখন ক্ষমতা থেকে চলে গেলেন, একটা গণতান্ত্রিক নতুন সরকার আসলো। ওই সময় 1990-এ আপনার মনে আছে কিনা, একটা 3 জোটের একটা রূপরেখা হয়েছিল। সেই রূপরেখার মধ্যে কতগুলো গণতান্ত্রিক সংস্কারের কথা কিন্তু লিপিবদ্ধ ছিল। এবং সেখানে কিন্তু মোটামুটিভাবে একটা রাজনৈতিক কনসেনসাস, পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়েছিল, ঐক্যমত্য কিছু কিছু বিষয়ে। তার মধ্যে এই যে সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টিও কিন্তু অন্তর্ভুক্ত ছিল, এবং প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতার বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো ছিল। সংসদের সার্বভৌম সংসদের কথা ছিল। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে, ঠিক ক্ষমতাসীন সরকার আসার কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে কিন্তু তদানীন্তন ক্ষমতাসীন দল থেকে শুরু করে সবাই আস্তে আস্তে ওই যে কমিটমেন্টের জায়গা থেকে, যে কমিটমেন্টটা তারা দিয়েছিলেন জাতির কাছে, সেখান থেকে কিন্তু তারা আস্তে আস্তে সরে গেলেন। যদি সেই ধারাবাহিকতাটা থাকতো আমাদের, মানে সংস্কারের ওই ধারাবাহিকতা যদি ধরে হতো, তাহলে আজকে হয়তো এই 5ই আগস্ট আমাদের সামনে আসতো, নতুন বিপ্লবের দেখা হয়তো লাগতো না আমাদের, যদি আমরা সেই জায়গায় থাকতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই জায়গায় থাকতে পারলাম না। ক্রমাগতভাবে রাজনীতিটা যেখানে সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল, এগুলো তো নাই, বরং আমরা একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার মধ্যে ঢুকে গেলাম ধীরে 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 ধীরে। যেখানে আমরা লক্ষ্য করেছি যে সেই 2009 থেকে শুরু করে পর্যায়ক্রমে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান দাঁড়ানোর যেগুলো শর্ত, সেই সবগুলো আস্তে 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 আস্তে
দুর্বল থেকে দুর্বলতর হয়ে গেল। এবং আমরা লক্ষ্য করলাম যতগুলো নির্বাচন হলো 2009-এর পরে প্রত্যেকটা নির্বাচনে সরকার গঠিত হচ্ছে, বলা হচ্ছে মুখে গণতান্ত্রিক সরকার, কিন্তু সেই সরকারের যে অধীনে যে সংসদ, সেই সংসদে আমরা কোনো শক্তিশালী বিরোধী দল কখনোই পেলাম না। যে কারণে আমাদের রাজনীতিটা সামনের দিকে না এগিয়ে, যদি বিরোধী দল থাকতো সে ধরুন সেই সময়টাতে, তাহলে হয়তো বিরোধী দলের যদি শক্তিশালী ভূমিকা থাকলে ক্ষমতাসীন দলকে কিন্তু জবাবদিহিতার আওতায় রাখা সম্ভব হতো বলে আমি মনে করি। এবং সরকারি দলও যে গণতান্ত্রিক নর্মসের জায়গাগুলোতে তারা তাদের কথা রাখলো না, যে কারণে কর্তৃত্ববাদ ক্রমাগত শক্তিশালী মানে যেটা রাজনৈতিক অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার থেকে বের হয়ে আসলো সেই মাসুল আসলে জনগণকেই দিতে হয়েছে, দেশকে দিতে হয়েছে। হ্যাঁ, যেটা সেই মাসুল আস্তে আস্তে আমরা 5ই আগস্টে সেই মাসুল কিভাবে জনগণ দিল সেটা আমরা প্রত্যক্ষ করলাম। যেমন আজকের কথাই যদি বলি, যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা জানেন যে দিল্লির আয়োজনে যে তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট, সেখানে বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে হবে। কিন্তু সেই নিশ্চিত করার জন্য তো একটা চ্যালেঞ্জের মধ্যে যেতে হবে। সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে দেখছেন আপনি? না, দেখুন এই চ্যালেঞ্জগুলো হলো যে মানে আমি যেটা মনে করি, আমরা অতীত অভিজ্ঞতা থেকে যদি আমি মনে করি, এখন মূল চ্যালেঞ্জটা হলো যে রাজনৈতিক দল তারা আদৌ এই সংস্কারগুলোকে মেনে নিবে কিনা, এই সংস্কারগুলোকে তারা এগিয়ে নিবে কিনা, এই বিষয়ে তাদের একটা ডিপার লেভেল, মানে একদম কমিটমেন্ট যেটা, সেই কমিটমেন্টটা তাদের থাকতে হবে। যে আমরা অতীতে দেখেছি যে 90-এও কিন্তু এরকম হয়েছিল, 3 জোটের রূপরেখার মধ্যে দিয়ে, সেই কথাগুলো কিন্তু তারা রাখেননি। এখন এই নতুন সরকার তারা যদি কিছু রাজনৈতিক সংস্কার আনে, সেই রাজনৈতিক সংস্কারে এই রাজনৈতিক দলগুলো কিন্তু চূড়ান্ত অর্থে তো তারাই আসলে সরকার পরিচালনা করবেন, তারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবেন, সরকারে তারাই থাকবেন। কিন্তু তারা যদি সেই সংস্কারের জায়গাগুলোতে, যেটা আমরা 2007-08-এর পরবর্তীতে দেখেছি, যে পরবর্তীতে যে সরকার এসছে, 2007-08-এর সরকার যে সংস্কারগুলো নিয়ে এসেছিল, যে সরকারগুলো তারা নিয়ে এসেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, তখন একটা না ভোটের বিধান রাখা হয়েছিল নির্বাচনী সংস্কারের মধ্যে। এটা কিন্তু পরে বাতিল করে দেওয়া হলো। আরও বেশ কিছু, আপনি যেটা বলতে চাচ্ছেন যে অন্তর্বর্তী সরকার বা মধ্যবর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, সেটাই বলি না কেন, এটা আসলে পরবর্তী সরকারের জন্য এক ধরনের শিক্ষা মূলক জায়গা তৈরি করে যাওয়া, যে এক ধরনের উদাহরণ সৃষ্টি করে যাওয়া, সেটা তারা করতে পারেন। কিন্তু সরকার পরম্পরা আসলে এই উদাহরণগুলোকে এগিয়ে নেওয়া, সেই জায়গাটা একটা ব্যাঘাত ঘটে। এবং সেই ব্যাঘাতের ক্ষেত্রে প্রশাসনিক একটা জায়গা থাকে। যে আমি একটু আসতে চাই মাহবুব কবির মিলন আপনার কাছে এই প্রসঙ্গে, যে সরকারের প্রশাসনিক জায়গার দুর্নীতি একটা বড় জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে, এবং সেটার বিরুদ্ধে, সেই বৈষম্যের বিরুদ্ধেও কথা বলেছে আমাদের ছাত্র জনতারা। সেখানে এই ধরনের প্রশাসনিক দুর্নীতি রোধকল্পে আসলে অন্তর্বর্তী সরকার কি ধরনের পদক্ষেপ আমরা আশা করতে পারি? ধন্যবাদ আপনাকে। স্যার যে কথাগুলো বলেছেন ঐতিহাসিকভাবে, এটা অবশ্যই সত্য। এবং যে কার্যকরণগুলো আমাদের সেই ইতিহাস থেকে টেনে আমরা গণ অভ্যুত্থান বা দ্বিতীয় স্বাধীনতা বলেন, এবং আমাদের 5ই আগস্ট যে সৃষ্টিটা হলো নতুন স্বাধীনতা বা নতুন বিপ্লবে যে দেশটা আমরা পেলাম, তো সেখানে যে কারণগুলো ছিল বিগত সরকার আমরা দেখেছি, বিশেষ করে আমি সরকারি লেভেল থেকে বলতে পারি যে সবচেয়ে বেশি ভয়াবহ যে ধ্বংসটা নেমে এসছে আমাদের সামাজিক জীবনে, সেটা হচ্ছে যে দলীয়করণ। আমরা শব্দটাকে বলি দলদাস সৃষ্টি করা প্রতিটা লেয়ারে, এবং সরকারি সিস্টেমে একেবারে বিচার বিভাগ থেকে শুরু করে আমলাতান্ত্রিক বলেন বা প্রত্যেকটা পর্যায়ে যে দলীয়করণ করা হয়েছে, এই রাহুমুক্তি যদি আমাদের বর্তমান, আমরা আশাবাদী, আবারও বলছি, স্যারের মতোই বলছি যে আমরা আশাবাদী বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ আছেন, তারা এই সংস্কারগুলো আনবেন। কারণ ওনারা ভালো করেই জানেন যে কিভাবে ধ্বংসগুলো নেমে এসছে। তার মধ্যে একটা হচ্ছে দুর্নীতি, লুটপাট,
অর্থ পাচার, টাকা পাচার। যেমন দেখেন আজকেও একটা সংবাদ ভাইরাল দেখলাম আমি ফেসবুকে, মেজর জেনারেল জিয়াউল হাসানকে যে গ্রেপ্তার করা হয়েছে, আমি সত্য মিথ্যা জানি না, তার বাসা থেকে বিদেশি মুদ্রা সিজ করা হয়েছে, যার সমপরিমাণ অর্থ বাংলাদেশি প্রায় 932 কোটি টাকা। সত্য মিথ্যা কিন্তু এখন আমরা জানি না। এই যে গতকালকে একজন সাবেক সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। তো এই যে দুর্নীতিগুলো আমাদের জেঁকে বসেছিল, একটা কথা কি, উন্নয়ন কিন্তু আমরা যে বলি যে উন্নয়ন উন্নয়ন উন্নয়নের যে গীতগুলো গাওয়া হয়েছে, উন্নয়ন হয়েছে। এখন উন্নয়ন কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। একটা সরকার উন্নয়নের বেনিফিট বা উন্নয়নের সুফল বা উন্নয়নের ঢাকঢোল পিটাতে পারে না। সরকারকে দেওয়া হয়েছে, ক্ষমতায় দেওয়া হয়েছে উন্নয়নের জন্য। পৃথিবীর প্রত্যেকটা দেশেই উন্নয়ন আছে, মেট্রো রেল আছে, পাতাল রেল আছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, একাধিক আছে, সব দেশেই আছে। এই উন্নয়নগুলো কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে আমরা উন্নয়ন নয়, আমরা দেখব যে দুর্নীতি বা খারাপ কাজ কতটুকু সরকার করছে, দেখার বিষয় কিন্তু সেইটা। তো আমরা এতদিন উন্নয়নের সাগরে ডুবিয়ে যে দুর্নীতিগুলো হয়েছে, লুটপাট হয়েছে, অর্থ পাচার হয়েছে, প্রায় 16 বছরে 11 লাখ কোটি টাকা বা তারও বেশি পাচার হয়েছে। তো এগুলো, এই যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমরা বলি, অর্থ একটা পুঞ্জীভূত হয়ে গেছে কয়েকজন লোকের কাছে। আমরা জানি ব্যাংক লুটপাট, আমরা জানি অর্থ পাচার কারা করেছে, কয়েকজন মাত্র। তো সেক্ষেত্রে এই সমস্যাগুলো, দুর্নীতি যেমন একটা বড় সমস্যা, প্রশাসনিক সংস্কার কিন্তু একটা বড় সমস্যা আমাদের। তো আমরা আশা করি যে এই যে দলীয়করণ যেটা করা হয়েছে, বললাম যে লেয়ার, আপনি এক লেয়ারকে ফেলে দেবেন, আরেক লেয়ার আসবে দলীয়করণ, আর সেই লেয়ারকে ফেলে দেবেন, আরেক লেয়ার আসবে। এমন ভাবে 16 বছরে সাজানো হয়েছে প্রত্যেকটা ক্ষেত্র, একেবারে সামরিক বাহিনী থেকে শুরু করে, আমি বলবো বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনিক সব জায়গায় এই লেয়ার গুলো বসানো হয়েছে, দলীয়করণ করা হয়েছে। এইটা থেকে মুক্ত করতে না পারলে আমাদের আমাদের মুক্তি কিন্তু আসবে না। মাহবুব মিলন, আমি আপনার কাছে এইখানেই প্রশ্ন করতে চাই যে আপনি দীর্ঘদিন সরকারের কর্মকর্তা হিসেবে কাজ করেছেন, সেখান থেকে এই যে দলীয় লেজুরবৃত্তির বাইরে প্রশাসনকে নিয়ে আসা বা যে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আমরা বলছি যে মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করে, সেখানে প্রশাসনকে যদি মেধাভিত্তিকভাবে সাজাতে চাই এবং সুবিন্যস্ত করতে চাই, সেখানে পদক্ষেপগুলো কি ধরনের হওয়া উচিত বলে মনে করেন? প্রথম আসতে হবে যে পদোন্নতির ক্ষেত্রটা। এক তো হচ্ছে নিয়োগে মেধা মাস্ট, মেধার বিকাশ ঘটাতে হবে। তারপরে প্রতিটা ক্ষেত্রে মেধাভিত্তিক পদোন্নতি। আমরা কিন্তু পদোন্নতিটা হয়েছে কিন্তু দলীয় ভিত্তিক। আমি হয়তো টোটাল মানে ইন জেনারেল বলাটা উচিত না। আমরা দেখেছি পদোন্নতিগুলো কিভাবে হয়েছে এতদিন। এখন কথা হচ্ছে, যখন আমি জানবো যে আমার পদোন্নতি, আমি একটা ছোট্ট উদাহরণ দেই। এক ডিসি অফিসে আমি গিয়েছি এক জেলায়, সেখানে একেবারে জুনিয়র মোস্ট কর্মকর্তা, 37 ব্যাচের একজন কর্মকর্তা, 3-4 বছর হয়েছে চাকরি হয়েছে। সে এসে আমার সঙ্গে দেখা হলো ইয়েতে, সার্কিট হাউসে। সেই কর্মকর্তা 3 বছর চাকরি হলো, সে হতাশ হয়ে বলছে যে স্যার আমাদের ভবিষ্যৎ অন্ধকার। বলে যে কেন? বলে স্যার আমরা তো আমরা দলীয়করণে বা আমরা যা ইচ্ছা তাই, যেটা সামনে আসবে সেটাই, যেটাকে আমরা বলি, একটা বাজে শব্দ আমরা ইউজ করি, চাটা বলি আমরা, এই একটা খারাপ শব্দ আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি। বলে স্যার চাটা তো আমাদের পক্ষে, সবার পক্ষে সম্ভব না। আমি আর 37 ব্যাচের একজন কর্মকর্তা, সে বলছে যে আমি আমার ব্যাচমেটরা কে জেলা প্রশাসক হবে, কে ডেপুটি সেক্রেটারি হবে, কে জয়েন্ট সেক্রেটারি হবে, এখনই বলে দিতে পারি। তা আমি চুপ করে থাকলাম। তুমি কেমন করে বলে দিতে পারো? বলে স্যার আপনি কি জানেন না কেমন করে বলে দিতে পারি? তাহলে এই যে একটা উদাহরণ দেখেন, একটা 3 বছরের একজন কর্মকর্তা যদি বলতে পারে যে কে জেলা প্রশাসক হবে, কে জয়েন্ট সেক্রেটারি হবে, কে এডিশনাল হবে এবং কে সেক্রেটারি হবে। একজন জয়েন্ট সেক্রেটারি বলে দিতে পারে তার ব্যাচের কে সেক্রেটারি হবে, একজন এডিশনাল সেক্রেটারি বলে দিতে পারে তার ব্যাচের কে সেক্রেটারি হবে, এবং সেটা মেধা ধরে না, কে কতটা চাটতে পারছে সেটাকে ধরে বলে দিচ্ছে। এই যে না কেন
এই অবস্থার অবসান আসলে কিভাবে সম্ভব এবং সেই উদাহরণটা কিভাবে তৈরি করতে পারবেন আমাদের এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা হয়েছেন তাদেরও একটা বড় চ্যালেঞ্জ হয়তো রয়েছে। আমরা এই আলোচনাগুলো করতে চাই আপনাদের সাথে, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথে থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে, দেখছেন 7 দিনের আয়োজন। আমরা কথা বলছি নতুন পথে বাংলাদেশ। ডক্টর সাব্বির আহমেদ, আপনার কাছে আসতে চাই যে কথাটা বলছিলেন মাহবুব কবির মিলন, যে আমরা গণতান্ত্রিক সমৃদ্ধ ন্যায় বিচার যেটা চাই, সেখানে একটা বড় বাধা প্রশাসনিক অস্বচ্ছতা বা দুর্নীতির প্রভাব এবং দক্ষ এবং মেধাবীদেরকে আসলে জায়গা মতো না নিয়ে আসা। এই যে প্রশাসনিক যে সুশাসনের অভাব, সেটাকে আসলে আপনি কিভাবে দায়ী করবেন এবং এটা কিভাবে আসলে আমরা সুন্দর জায়গায় পৌঁছতে পারি? হ্যাঁ, সেটা আমি এই প্রসঙ্গে নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে একটু কথা বলতে চাই। মানে যে একেবারে যেখান থেকে শুরু হচ্ছে এবং কোটা আন্দোলনের শুরুটাও যেখানে ছিল, এবং খুবই মানে অবাক ব্যাপার যে এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে আমি কাল বা পরশু একটা সেলুনে বসাছিলাম এবং আমি শুনছিলাম, আমি ওভারহিয়ার করছিলাম যে অনেকেই সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করছেন তার সিভিটা দিবেন বিভিন্ন পদের জন্য আর কি। এটা সেলুনে বসে আলাপ হচ্ছিল আর মানে সাধারণ মানুষের পার্সপেক্টিভ, সাধারণ মানুষের। হ্যাঁ, তো যেটা হলো যে এই যে নিয়োগ দেওয়া হচ্ছে, আপনি সে ফর এক্সাম্পল আপনার বেনজিরের যে নিয়োগটা দেওয়া হলো, এই নিয়োগটা কিভাবে হয়েছে? এটা কি সঠিক কোনো প্রক্রিয়া ফলো করে কি নিয়োগটা হয়েছে, নাকি শুধুমাত্র লয়ালটি দিয়ে এই নিয়োগটা হয়েছে, বা গভর্নমেন্টকে সার্ভিস দিয়েছে সেই কারণে সে ওই জায়গায় পৌঁছতে পেরেছে? আমি ফর শিওর যে এটা হয়নি। কতগুলো অনেকগুলো বিবেচনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিবেচনা, এই লোকটা কি আমার এলাকার কিনা বা আমার পারপাসে সার্ভ করবে কিনা। এই ধরনের বিচারগুলো কিন্তু নিয়োগের মধ্যে চলে এসছে গতবার, এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই ধরনের নিয়োগগুলো দেওয়া হয়। বাট আমরা উন্নত দেশের প্র্যাকটিসগুলো নিতে চাই না সঙ্গত কারণে। কেন নিতে চাই না? বিষয়টা তা না যে তারা জানে না যে এই সঠিক নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে চর্চা করতে হয়, সবই জানে, কিন্তু ওনারা নেবেন না, কারণ সেটা করলে তো তাদের যে পারপাস সার্ভ হবে না। আমরা যদি খোদ আমেরিকার বেস্ট প্র্যাকটিসটা খেয়াল করি, যে তারা যখন বিভিন্ন দেশে অ্যাম্বাসেডরদেরকে নিয়োগ দেন, তারা কি করেন? প্রেসিডেন্ট একটা লিস্ট পাঠান কংগ্রেসের কাছে, মানে কংগ্রেসের স্পেশাল কমিটিতে প্রত্যেকের বায়োগ্রাফি, প্রত্যেকের সিভিগুলো নিয়ে দিনের পর দিন ভেটিং হয়, তার কোনো মোরাল টার্পিচুডের কোনো রেকর্ড আছে কিনা এইগুলো দেখে। একটা লম্বা সময় ধরে ভেটিং হওয়ার পরেই কিন্তু একজনকে ওই নির্দিষ্ট পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে উনি হয়তো ক্লিয়ার আরও স্পষ্ট বলতে পারবেন, কিন্তু আমি আমার কমন সেন্সে যেটা বুঝি, এখানে ওই প্রক্রিয়াগুলো সরকারের যে প্রাতিষ্ঠানিক দুর্বলতার কথা বলি, যে বিভিন্নভাবে সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে, সেখানে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতাও একটা বড় ব্যাপার। আমি মাহবুব কবির মিলনের কাছে আসতে চাই যে এই যে সরকার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন মহলে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তন, মানে কর্মকর্তাদের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসা হয়, এই পরিবর্তনই কি আসলে একমাত্র পন্থা সুশাসন নিশ্চিত করার জন্য? না, পন্থা একমাত্র তো হতেই পারে না, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন আবার আমি একটু পিছনে আসি, আমরা যখন জয়েন্ট সেক্রেটারি হই তখন আমাদের টার্গেট থাকে এডিশনাল সেক্রেটারি হব। এডিশনাল সেক্রেটারি যখন হই তখন আমাদের টার্গেট থাকে কোনোভাবে সরকারের বিরুদ্ধাচারণ করা যাবে না, কোনো অন্যায় অনিয়মের প্রতিবাদ করা যাবে না, চুপচাপ থাকতে হবে, কাজ করে যেতে হবে, যেটা চাবে সেটাই করতে হবে। এবং না হলে আমি সেক্রেটারি হব না। আমি যখন সেক্রেটারি হব তখন আমার টার্গেট থাকে যে আমি সিনিয়র সচিব হব। যখন সিনিয়র সচিব হব তখন আমার টার্গেট থাকে এক্সটেনশন কিভাবে পাবো, চুক্তিভিত্তিক নিয়োগ কিভাবে পাবো। এই যে দলীয়করণ বা দলদাসের মনোবৃত্তি কিন্তু এখান থেকেই ঢুকে যাচ্ছে আমাদের ভিতরে। দেখেন, পদোন্নতি, সরি টু সে, আমাকে একটা উদাহরণ আবার দিতে হচ্ছে যেটা আমি চাই না। পদোন্নতির একটা উদাহরণ দেই। আমাদের একজন সিনিয়র সচিব স্যার, যিনি এসএসবি মানে পদোন্নতি
কমিটির একজন মানে শক্তিশালী একজন সদস্য এবং এক মন্ত্রণালয়ের উনি সিনিয়র সচিব। উনি তার মন্ত্রণালয়ের 7 জন এডিশনাল সেক্রেটারিকে একই সাথে সচিব বানিয়ে দিলেন। আমি আবার বলছি কথাটা, একজন এসএসবি কমিটির একজন শক্তিশালী সিনিয়র সচিব তার মন্ত্রণালয়ের, মানে ডাজন্ট ম্যাটার কোনো কোয়ালিটি যোগ্যতা কোনো কিছুই দেখা হলো না, সেখানে নিয়মের ব্যত্যয় হচ্ছে। ইয়েস, 7 জন এডিশনাল সেক্রেটারি ওনার মন্ত্রণালয়ে ছিলেন, 7 জনই ছিলেন, 7 জনকে উনি সচিব বানাই দিলেন। তার মানে 8 জন থাকলে 8 জনই বানাতেন, যদি 10 জন থাকতো 10 জনকে উনি বানাতেন। তাহলে এই হচ্ছে আমাদের সচিব হওয়ার যোগ্যতা, সরি টু সে। তো এই যদি থাকে তাহলে আপনি প্রশাসনিক সংস্কার দলদাস থেকে বা দলীয় লেজুর বৃত্তির থেকে বের হওয়া খুব কঠিন। এখন আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদ যে চেঞ্জ গুলো আনবেন, তার মধ্যে কিন্তু এই মানে পদোন্নতির ক্রাইটেরিয়া এবং স্যার যেটা বললেন নিয়োগ ক্রাইটেরিয়া, এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই দুইটাকে যদি ঠিক করা যায় তাহলে কিন্তু প্রশাসন স্বচ্ছ হবে, জনমুখী হবে, একেবারে নিশ্চিত করে বলতে পারি। এবং সবাই যদি মেরুদণ্ড সোজা করে থাকে, সরকারি কর্মকর্তারা, যে আমরা কোনো অন্যায় কাজ করব না, কোনো অন্যায় নির্দেশ মানব না, তাহলে কয়জনকে ওএসডি করবে, কয়জনকে সরিয়ে আরেকজনকে আনবে? কেউই কিন্তু এই কাজটা করার সাহস পাবে না। কিন্তু আমরা সমস্যা হচ্ছে যে দলীয় এবং লেজুর ভিত্তির কারণেই কিন্তু এই প্রবলেম গুলা হয়ে যায়, যে আমরা কম্পিটিশনে থাকি যে কতটা কাকে ডিঙ্গায় কতটা লেজুর ভিত্তি আমি করতে পারবো, কতটা দলীয় দাসে আমি পরিণত হতে পারবো। তাহলে সেখানে আপনি ভালো কিছু তো আশা করতে পারেন না। আমি দুর্নীতিমুক্ত প্রশাসনের ক্ষেত্রে একটু আপনাকে বলতে চাই যে বিচার বিভাগীয় সব কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের যে স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করতে বলা হয়েছে, এই যে পদক্ষেপ আসলে দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরির ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে বলে মনে করেন একজন সরকারি সাবেক কর্মকর্তা হিসেবে? এটা কিন্তু একটা কমন আইনই আছে, আমাদের প্রতি বছরই দিতে হয়, কিন্তু আমরা কেউ দেই না। এই প্র্যাকটিসটা ওই যে বললাম যে সরকারও এটা নেয় না, এটা কিন্তু অনেক আগেরই আইন, অনেক আগেরই নিয়ম, 45 বছর আগের আইন এটা। হ্যাঁ, এটা কিন্তু আমরা করি না এবং সরকারের এই দিক দিয়ে কোনো মনোবৃত্তিও নেই যে প্রতি বছরই করব। আরেকটা কথা হচ্ছে যে দেখেন, মাননীয় মানে বিগত প্রধানমন্ত্রী যদি উনি হাসতে হাসতে যেখানে বলেন যে আমার একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, এই একটা উদাহরণ দিয়েই আপনি বুঝে নেবেন যে এই দেশটা গত 16 বছর ধরে কিভাবে রান হয়েছে, কিভাবে টাকা অ্যাকুমুলেট করা হয়েছে, কিভাবে দুর্নীতি করা হয়েছে এবং কিভাবে লুটপাট করা হয়েছে। তো সেখানে আমরা সুশাসন তো কখনোই পাবো না। যেটা বললেন যে সম্পত্তির বিবরণী দাখিল, এটা একটা ভালো প্রক্রিয়া, অনেক প্রক্রিয়ার মধ্যে কিন্তু এটা একটা প্রক্রিয়া, কিন্তু মানুষগুলোকে ঠিক করতে হবে। মানুষগুলোকে যদি আমরা আইনের কঠিন প্রয়োগ দরকার, আমরা কিন্তু সহজে ঠিক হব না। কারণ ওই যে স্যার বললেন, বিগত ইতিহাস বহু বছর থেকে আমরা স্পয়েল হয়ে গেছি, একদম স্পয়েলড, রুইন্ড হয়ে গেছি। সরকারি সিস্টেম, হোল সরকারি সিস্টেম, সেটা আর্মি, নেভি, বিডিআর আপনি বলেন, র্যাব বলেন, আমরা বলি, বিচার বিভাগ বলে, সবকিছুই ধ্বংস হয়ে গেছে। মানে ইনস্টিটিউশন গুলোই তো ধ্বংস করা হয়েছে। এই কারণে কোথাও সততা নেই। আর সৎ যে মানুষ 2-1 জন থাকে, তারাও শব্দ উচ্চারণ করেন। তো তাহলে তো জাতি, আমরা তো ডিপ্রাইভ হচ্ছি 100% লোকের কাছে। এক তো 98% অসৎ আর 2% সৎ যদি আমরা ধরি, 98% ভালো কথা বলবে না, প্রতিবাদ করবে না, 98% মিস আছে, 2% সৎ, তারাও ভয়ে, শাস্তির ভয়ে, নিপীড়ন নির্যাতনের ভয়ে কোনো কথা বলেন। তাহলে আমরা জাতি হিসাবে তো 100% বঞ্চিত হলাম, মানুষ হিসাবে। তো কাজে এই জিনিসগুলো আমরা যদি বর্তমান উপদেষ্টা পরিষদ, আমি এখনো আশাবাদী যে ইনশাল্লাহ ওনারা কঠিন সংস্কার করেই একটা পরিবর্তনের দিকে যাবেন। তার আগে আমার মনে হয় না কোনো স্কোপ আছে। সেই সংস্কারের সুফল আসলে জনগণের কাছে পৌঁছে দেয়, যে সংস্কার আনয়ন করা একটা বড় ব্যাপার এবং সংস্কারের সুফলগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া একটা বড় ব্যাপার। সেইখানে আসলে কিভাবে আমরা জনগণের কাছে সুশাসন পৌঁছে দিতে পারি বলে মনে করেন ডক্টর সাব্বির আহমেদ? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট করে একটা জায়গায় একটু বলতে চাই যে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়
আমি এখানে নিয়ে আসতে চাই যে নিয়োগের বিষয়টা নিয়ে, জি। বিশেষ করে যে পুলিশ ভেরিফিকেশন। আমি এই প্রক্রিয়াটার জন্য বহু মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে দেখেছি আর কি। আমি মনে করি যে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, এই পুলিশ ভেরিফিকেশনের এই সিস্টেমটাকে কিভাবে যৌক্তিকীকরণ করা যায় এই বিষয়টা তারা খুব গুরুত্বের সাথে দেখবেন। আমি আজকেও দেখছিলাম ফেসবুকে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাডারে যে ছেলেটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলো, তার নামটি গ্যাজেটে নাই, বাকি 24 জনের নাম গ্যাজেটে চলে পুলিশ এসেছে। ভেরিফিকেশনে বাদ পড়েছিল সে। হ্যাঁ, সুতরাং এইটা কেন, মানে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বের সাথে আমি মনে করে দেখা উচিত। আরেকটা হলো যে জনগণের এটা সুফল পাবে তখনই যখন আমরা একটা ইনস্টিটিউশন ডেভেলপ করব, আমরা যখন একটা পলিসি গাইডলাইন তৈরি করব, ওই গাইডলাইনটাকে বাস্তবায়ন তো করতে হবে। কাদের মাধ্যমে বাস্তবায়ন হবে, তাই না? সেখানে আমি যদি এই মুহূর্তে এসে বলি যে বর্তমান সময়ের অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা নিয়োগ পেয়েছেন এবং যারা কাজ শুরু করেছেন এর মধ্যে, তাদের মধ্যে স্ব ক্ষেত্রে সবাইকেই মোটামুটি প্রাজ্ঞজন আছেন, কিন্তু তারা তো এক একটা সেক্টরে, সেখানে রাষ্ট্র পরিচালনা তাদের জন্য কি চ্যালেঞ্জিং হয়ে উঠবে কিনা, এবং একটা সময়েরও হিসাব রয়েছে যে সার্বিকভাবে সংস্কারের জন্য একটা বড় সময় দরকার হয়তো। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই আপনাদের সাথে। আরও একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচে আরও একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। যে প্রশ্নে আপনার কাছে এসেছিলাম যে বর্তমান সময়ের যে উপদেষ্টা পরিষদ, সেই পরিষদ আসলে কিভাবে এগিয়ে নেবেন, সেখানে আসলে চ্যালেঞ্জগুলো কি দেখেন? না, প্রথম কথা হলো তাদের নিজস্ব একটা হোমওয়ার্ক করা খুবই দরকার। আমি মনে করি যে আপনি নিশ্চিত মনে আছে, এটা বোধহয় শাহাবুদ্দিনের সময়ে একটা টাস্কফোর্স করা হয়েছিল, এবং সেই প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে, ইকোনমি, সোসাইটি, গভর্নেন্স, সবগুলো সেক্টর মিলে, এবং আমার যতদূর মনে পড়ে এটা বিশাল ভলিউম টাস্কফোর্স রিপোর্ট করা হয়েছিল আর কি। তো সেই ধরনের একটা হোমওয়ার্ক ইন্টারিম গভর্নমেন্টকে করতে হবে, এবং করে এটার সাথে এন্টায়ার পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা, শুধু পলিটিক্যাল না, সর্বস্তরের মানুষ যতদূর সম্ভব এটাকে ছড়িয়ে দিতে হবে, এবং পাবলিকের কাছ থেকে এই বিষয়ে মতামত নিতে হবে। দ্যাট মিনস এইটাকে একটা পার্টিসিপেটরি প্রসেসের মধ্য দিয়ে যদি এটা না আসে, তাহলে আপনার এইটা খুব বেশি ইফেক্টিভ হবে না। সুতরাং আপনার আমি মনে করি যে প্রথমে সেই হোমওয়ার্কটা তাদের নিজেদের করে নিতে হবে। যেখানে মনে করি যে টিমটা এখন গভর্নমেন্ট আছেন, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, তারপরে জনাব আলী ইমাম মজুমদার, প্রত্যেকেই যোগ্য লোক আমি মনে করি, তাদের প্রতি আমাদের ফুল আস্থা আছে। তারা কিন্তু এই কাজটা খুব ভালোভাবেই করতে পারে। আমি একটু আপনার কাছে আসতে চাই যে তরুণদের বিষয়ে, যে আমরা জানি যে উপদেষ্টা পরিষদের 2জন তরুণ উপদেষ্টা রয়েছেন, এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু এর মধ্যে বলেছেন যে অসাধারণ মেধাসম্পন্ন তরুণ প্রজন্ম আমরা পেয়েছি, যাদের দৃঢ়তা, দক্ষতা আমরা কাজে লাগাতে পারি। তাদের ক্ষেত্রে আপনি কি? আমি খুবই আশাবাদী, কারণ তারা এই যে মুভমেন্টটা চালিয়েছে, আপনি যদি সেই 5ই জুলাই থেকে 19 জুলাইয়ের এই পরপর যে তারা এই মুভমেন্টটা পরিচালনা করেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে, দেখেন ভালো করে খেয়াল করে, কোনো একটা সিদ্ধান্তে তারা ভুল করে নাই। ওইটা দেখার পরে, যে কারণে আসলে বিপ্লব সম্ভব হয়েছে, যেটা তাদের এই সফলতার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি মনে করি যে এদের মধ্যে সেই প্রতিভা, মেধা আছে, তারাও এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকবে। তাদের কাছ থেকে খোলা মনে তাদের মতামত, তাদের অংশগ্রহণ এর মাধ্যমে একটা সরকার যদি একটা ওই রূপরেখা তৈরি করে সংস্কারের, এবং সেই রূপরেখাটি যখন সরকারি পর্যায়ে কাজ শেষ হওয়ার পরে এটা যখন পাবলিক লেভেলে যাবে এবং মিডিয়ার লোকজন এখানে অংশ নিবে, করার মাধ্যমে একটা কনসেনসাস তৈরি করার চেষ্টা করতে হবে। কিন্তু এটা এই ধরনের সংস্কারগুলো উপর থেকে চাপাইয়ে দিলে ইট ডাজন্ট ওয়ার্ক, যেটা আমরা দেখেছি। সুতরাং
মানে সংশ্লিষ্ট সবারই একটা অংশগ্রহণ নিশ্চিত করতে আরেকটা হবে। জিনিস যে এখানে এই যখন এটা আপনি করে ফেলবেন, করে ফেলার ফলে আপনার কিন্তু একটা মনিটরিং এজেন্সি থাকা দরকার। এবং এইখানে আমি মনে করি এই যে যে তরুণ ছাত্র যারা একটা সামাজিক আন্দোলনের রূপরেখার মধ্য দিয়ে, একটা ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে তারা যে অভ্যুত্থান গঠন, মানে যে সমন্বয় পরিষদ গঠন হ্যাঁ, যে করেছে সমন্বয় সারা পরিষদ, বাংলাদেশ, হ্যাঁ, এই কাজটা তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে, যে তোমরা যতদিন পর্যন্ত এই যে সংস্কার আমরা দিলাম এইটা যদি তোমরা একটা 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 করে ধরে তোমরা যদি বাস্তবায়ন না করো, আমরা কিন্তু কন্টিনিউয়াস রাস্তায় থাকবো, আমরা ফিরে যাব না। এই কাজটা যদি এরা করে, আমার ধারণা এইবার আমি আশাবাদী যে এইবার 90-এর ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। যে সরকারি ক্ষমতায় আসুক তারা এই প্রেশারটা মাথায় রেখে তারা বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস করি আর কি। জি, আমি মাহবুব মিলন আপনার কাছে একই প্রশ্ন একটু ভিন্নভাবে আসতে চাই যে আমাদের তরুণ যে প্রতিনিধিত্ব যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে, সংশয়বাদীদের কথা আছে যে এরা তো তরুণ, কিন্তু আসলে রাষ্ট্র কাঠামোর মধ্যে আসলে বয়স কম বেশি এটা কি খুব বেশি প্রভাব বিস্তার করে কিনা, নাকি সেখানে সততা, জবাবদিহিতা, দক্ষতা এগুলো বেশি কার্যকরী? আসলে ওনারা প্রমাণ করে দিচ্ছেন বা দেবেন ইনশাআল্লাহ যে দেশ চালাতে বা সরকার চালাতে বা একটা মন্ত্রণালয় চালাতে একদম ঝানু পলিটিশিয়ান হতেই হবে, রাজনীতি ছাড়া চালানো যাবে না। এটা কিন্তু ডেফিনেটলি আমার বিশ্বাস যে তারা এটাকে ভঙ্গ করে দেবে, যে না, ডেডিকেশন, কমিটমেন্ট এবং সততা থাকলে এই যে ইয়াং দুজন ঢুকলেন আমাদের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা হিসাবে যে কাজ করছেন, তারা কিন্তু পারবেন, কারণ সিস্টেম চালায় সবকিছু, মন্ত্রণালয় হোল সিস্টেমই কিন্তু চালায় নিয়ে যায়, সবাই মিলেই কিন্তু একটা মন্ত্রণালয়, সবাই মিলেই কিন্তু সরকার। শুধু ব্যক্তিটা যিনি চেয়ারে বসছেন, যিনি চেয়ারটা ধারণ করছেন, তার সততা, মন মানসিকতা, ডেডিকেশন এগুলো থাকলেই কিন্তু হবে। এবং আমাদের বিশ্বাস, স্যার যেটা বললেন যে এই সন্তানরা, আমাদের এই বাচ্চারা, এই সন্তানেরা, এই ছেলেরা কিন্তু পারবে, এবার মিস করার কোনো সম্ভাবনাই নেই। ইনশাআল্লাহ তারা সফল হবেন। এবং আজকেও আমি দেখলাম ডিজি হেলথে সমন্বয় পরিষদের ছেলেরা গিয়েছে ওখানে, এবং সেখানে কিন্তু একটা সংবাদ সম্মেলন করছেন সম্ভবত ডিজি মহোদয়ের সামনেই। তো এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাওয়া এবং ফলো করা, জেলা প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় মনিটর করা, এবং তারা করছে। আর আরেকটা কথা হচ্ছে যে তাদের সিদ্ধান্ত, আমাদের এই সন্তানদের, আমাদের এই ইয়াং জেনারেশনের সিদ্ধান্ত কতটা পরিপক্ক তার একটা উদাহরণ দিলেই বোঝা যাবে যে আসলে আমাদের তাদেরকে নিয়ে কোনো সন্দেহই থাকার কথা নয়। যে 5ই আগস্ট যে চলো চলো ঢাকা চলো, এটা কিন্তু 6 তারিখ ছিল, 4 তারিখে সিদ্ধান্ত ছিল যে 6 তারিখ হবে, কিন্তু সন্ধ্যার মধ্যেই কিন্তু তারা পরিবর্তন করে পরের দিনেই করে ফেললেন, ইমিডিয়েটলি 6 তারিখ করলে কিন্তু এই সুফলটা আমরা হয়তো পেতাম না, যেটা আমরা 5 তারিখে করার সাথে সাথেই পেয়ে গিয়েছি। এই যে কুইক সিদ্ধান্ত নেওয়া, সঠিক সিদ্ধান্ত নেওয়া, ইয়েস, এটাও একটা দক্ষতা নিশ্চয়ই। হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো আশ্চর্য হয়ে গিয়েছি, বা এখনো আমরা এটা নিয়ে ভাবি যে কি করলো ছেলেরা। তো এবং এই যে বিজয়ের আনন্দটা আমরা 5ই আগস্ট, আমি তো 2টা স্বাধীনতা, হয়তো স্যারও দেখেছেন, আমি তো 2টা স্বাধীনতা দেখেছি, 71 এবং এই স্বাধীনতা, এবং মাথা থেকে কিন্তু যাচ্ছে না এই আনন্দ, এই উচ্ছ্বাস, এবং এই বাচ্চাদের যে অবদান এবং যে ত্যাগ, যে রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম। আমার বিশ্বাস কেউ এটা নষ্ট করতে চাবে না, বা নষ্ট করা সম্ভব না, কোনো অবস্থাতেই সম্ভব না। যেভাবে জীবন দিয়েছে, অকাতরে জীবন দিয়েছে আমাদের সন্তানেরা, এটা এই বিপ্লব একটু ধৈর্য ধরতে হবে, আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে মাননীয় উপদেষ্টা পরিষদ যারা আছেন তারা ভালোভাবে কাজ করছেন সততার সাথে। প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আমরা আশাবাদী যে আমরা দেশে বিদেশে আমাদের গুডউইল, আমাদের পার্সপেক্টিভ, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি সবকিছুই আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। জি, নিশ্চয়ই আমরা আরো কথা বলতে চাই, আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটা বিরতির সাথে থাকুন।
প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আমি আপনার সাথে একটা প্রধান উপদেষ্টার আজকের একটা কথা দিয়ে এই পার্ট শুরু করতে চাই যে উনি বলেছেন আজকে দিল্লিতে আয়োজিত যে তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট, সেখানে বলেছেন যে আমাদের জনসংখ্যার 2/3 তরুণ, এরা সমাজের সবচেয়ে ক্ষমতাধর অংশ, তারা আলাদা, তারা একটি নতুন বিশ্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই যে তরুণদের কাছে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি কি আশা করেন? প্রথমেই বলি যে উনি যে কথাটি বলেছেন এটার সাথে আমি সম্পূর্ণই একমত, এবং তরুণরা যে কি করতে পারে এইটা আমি তো দেখলাম, আমরা দেখেছি এটা গত 5ই জুলাই থেকে 19 জুলাই, তারপরে 5ই আগস্ট পর্যন্ত কি মানে তারুণ্যের যে মানে ঝংকার দেখলাম আর কি, সেটা আমাকে এক অর্থে মানে বিমোহিত করেছে আমি বলবো আর কি। কারণ আমি প্রতিটা পর্যায়ে ওদের খেয়াল করছিলাম, প্রতিটা পর্যায়ে যখন ওদের সম্পর্কে বলা হলো যে আন্দোলন এখন আর ওদের হাতে নাই, মানে যেভাবে তারা ওই সিচুয়েশনটাকে ট্যাকেল দিল, মানে ক্ষমতাসীন দল থেকে যখন বলা হচ্ছিল তৃতীয় পক্ষ এটার সাথে ঢুকে গেছে, বাট তারপরে যে এই জায়গাটাকে তারা, এটা তাদের জন্য তো একটা চ্যালেঞ্জ ছিল যে এখন আমরা আমাদের চরিত্র হনন করতে পারে, তাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যে বিষয়গুলো নিয়ে আসা হচ্ছিল সেখান থেকে আসলে তাদের দৃঢ়তা তাদেরকে বের করে এনেছে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছি। এতে একটা পরামর্শ দেওয়ার জায়গা থাকে কিনা আপনাদের পক্ষ থেকে, যে তরুণরা ঝঞ্ঝার মতো উত্তাল, সেখানে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যায় অতি সহজে, সেরকম জায়গাগুলো পরিহার করার বিষয় থাকে? এখানে একটা বড় চ্যালেঞ্জও আছে তরুণদের জন্য, কারণ এই যে আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা দেখি যে রাজনৈতিক দলও যুক্ত ছিল, এবং এখানে জামাত ইসলামী ছিল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, তাদের তো তরুণদের সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে। এদের যে ওরিয়েন্টেশন এটা হলো একরকম, যেটার রিফ্লেকশন আমি কিছুটা গত 15 তারিখে দেখলাম বঙ্গ 32 নম্বরে আর কি। তা আমার মনে হয় যে এই ঘটনাগুলো যদি তরুণরা এড়িয়ে চলতে পারে, বাট তাদের মধ্যে থ্যাঙ্কস যে তারা বিষয়টা বুঝতে পেরেছে আর কি, এবং এটা যে একটা ভুল হচ্ছে এই জিনিসগুলো তারা স্বীকারও করেছে, তারা বলেছে যে না, এটা যে কোনো মূল্যে, যেটাও আসলে নতুন বাংলাদেশের একটা নতুন মাইল ফলকও বলা যায়, যে স্বীকার করে নেওয়া। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে এইরকম, যেহেতু আমরা মানুষের সমাজে বসবাস করি, এই আন্দোলন তো মানুষই করেছে, মানুষের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকবে, কিন্তু ওভারঅল তরুণদের যে অর্জন, আমরা স্বপ্ন দেখতে চাই তরুণদেরকে, তাদেরকে দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। জি, জনাব মাহবুব মিলন, আপনার কাছে আসতে চাই যে তরুণরা বিভিন্নভাবে, আপনি বলছিলেন যে জবাবদিহিতার জায়গাগুলো নিশ্চিত করছে বা করতে পারে, কিন্তু প্রশাসন বা প্রশাসনিক প্রতিষ্ঠান সেই জায়গাগুলোর কাঠামোগত কিছু সমস্যা হয়তো থাকবে। লং ফিউচারে কি আসলে এই জবাবদিহিতামূলক জায়গায় তরুণদের থাকার সুযোগ তৈরি হওয়ার পসিবল? সম্ভাবনা আছে, আমি মনে করি যে তাদের করার মতো অনেক কিছু আছে দেশকে লেখাপড়ার পাশাপাশি। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে হতাশ হওয়ার কিছু নেই। স্যার যেটা বললেন, 15ই আগস্টের যে ঘটনাগুলো তারা অনেকেই করেছে, ভুল স্বীকার করেছে, আমরা ভুল বুঝতে পারছি, তারা বুঝতে পারছে, এটা কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর। এবং ছাত্রদের মধ্যে অছাত্ররাও ঢুকছে, কিন্তু সেটাও আমরা দেখেছি। হ্যাঁ, ডেফিনেটলি ষড়যন্ত্র তো আছেই, সর্বত্রই ষড়যন্ত্র আছে। স্যাবোটাজ যেটাকে আমরা বলি, স্যাবোটাজ সর্বক্ষেত্রেই আছে, স্যাবোটাজ থাকবেই। এই লোকে ধরে নিয়ে আমাদের ডেভেলপ করতে হবে। এবং তরুণ সমাজের প্রতি যে গাইডলাইনটা, আসলে আমরা কিন্তু কিছু শিখাতে পারিনি তাদেরকে। মিথ্যাচারের রাজনীতি, আমাদের বিগত রাজনীতিগুলো ছিল মিথ্যাচারের রাজনীতি, একদম জলজ্যান্ত। তো যেখানে বাচ্চাদেরকে আমরা কি শিখাতে পেরেছি? নীতি, নৈতিকতা, অবক্ষয়, অধপতন, ধ্বংস, লুটপাট, দুর্নীতি, টাকা পাচার, মিথ্যাচার, এই শব্দগুলোর মধ্যেই কিন্তু বাচ্চারা আমাদের বড় হচ্ছে। তো কাজে সেই বাচ্চারা যে পথ আমাদেরকে দেখিয়েছে, নিরাশ হওয়ার কোনো প্রয়োজনই নেই, নিরাশ হওয়ার কোনো কোনো দরকার নেই আমাদের।
আমাদেরকে একটু গভীর ধৈর্য সহকারে তাদেরকে গাইড করতে হবে, তারা যাতে পথচ্যুত না হয়, তারা যাতে ওভার রিয়্যাক্ট না করে। বাচ্চা তো, ওই যে বললাম যে আমরা তো কিছু শিখাতে পারিনি, আমাদের বাচ্চারা জানে তার বাবার ইনকাম কত এবং খরচ কত। তো যে বাচ্চা তার বাবার ব্যাংক ব্যালেন্স জানবে, যে বাচ্চা জানে তার বাবার ইনকাম কত আর খরচ বাবা কি করে, তো সেই বাচ্চাকে মানুষ করা, সেই বাচ্চাকে ভালো মানুষ করা তো কঠিন। আমরা তো ধ্বংস হয়ে গিয়েছি এবং বাচ্চাদেরকে ধ্বংস করেছি, আমাদের সন্তানদেরকে ধ্বংস করেছি। সেখান থেকে তারা ফুল হয়ে উঠছে, তারা এই যে আমাদেরকে দেখালো, এখানে আমাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে তাদেরকে পরামর্শ করতে হবে, গাইড দিতে হবে। এবং আমরা আশাবাদী যে একেবারে শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে একদম ছোটবেলা থেকে শুরু করে আমাদের যেটা একটা ব্যাপক চাহিদা ছিল যে কারিকুলাম গুলোকে বিজ্ঞান ভিত্তিক এবং সমমনা করা, মানে মেধাভিত্তিক এবং বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আসলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন জরুরি। ডেফিনেটলি সেটা যদি আমরা করি, এবং আমাদের আশাবাদী আমরা যে বর্তমান উপদেষ্টা পরিষদ স্যার যেটা বললেন যে একটা টাস্ক ফোর্স, আসলে করার কিন্তু বহু কিছু আছে। আমার মাথায়ও তো গিজগিজ করছে অনেক, 30 বছরের চাকরি জীবনে যত সমস্যা দেখে এসেছি, যেগুলো আমরা লালন পালন করছি। তো একটা টাস্ক ফোর্সের মতো যদি ওনারা করেন, তাহলে কিন্তু সব সমস্যাগুলো সবার সাথে পরামর্শ করে করে দেখেন, সরকারি চাকরিতে দুইটা শব্দ, সরকারি চাকরিতে আমরা কোনোদিন শব্দ উচ্চারণ করতে পারিনি, দুইটা শব্দের কারণে। আমাদের চাকরির শৃঙ্খলা ও আপিল বিধিমালায় দুইটা শব্দ আছে, বিব্রত, সরকারকে বিব্রত, এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ। এই যে বিব্রত এবং ভাবমূর্তি ক্ষুণ্ণের কোনো ডেফিনেশন নেই। এটার ওয়েটেজটা যদি আপনি করেন, কি হলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, কি হলে সরকার বিব্রত করলো, বিব্রত হলো, তার মানে এখানে কি আমরা কি এই যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি, এখানে আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বাধীনতা হরণ হয়ে যায় ওখানেই? তাহলে এই জায়গাগুলো নিয়ে কি ভাবার সুযোগ আছে কিনা, সংস্কারের প্রয়োজনীয়তা আছে কিনা? অবশ্যই আছে। আমি ফেসবুকে এই 5ই আগস্টের পরে আমি লিখেছিলাম যে এই সরকারি চাকরিজীবীদের অন্তত তাদের যদি মেরুদণ্ড সোজা রাখতে চাই, আমরা যদি তাদের যদি সঠিক পথে রাখতে চাই, প্রতিবাদী তো কিছুটা হতেই হবে। এখন এই যে এই শব্দ দুটো, ভাবমূর্তি এবং আর একটা কি বললাম যে বিব্রত, সরকারকে বিব্রত করা, সরকার বিব্রত। এই আইনগুলো যেমন আপনার ডিজিটাল অ্যাক্ট বাতিল করা দরকার, বা বহু ধারা সংশোধন করা দরকার। এরকম কিন্তু অনেক সমস্যা আছে, অনেক কিছু আছে। এখনো আমাদের প্যাগাসাস সফটওয়্যারটা কাজ করছে কিনা, কার কাছে আছে প্যাগাসাস, কার কার কাছে আছে আমিও জানি, একটা সংস্থার কাছে আছে, যেটা কেউ জানে না যে প্যাগাসাস তার কাছেও আছে। তাহলে এই যে আড়ি পাতার যন্ত্রগুলো এখনো কি কার্যকর কিনা, রানিং কিনা, এগুলো কি বাতিল করা বা ধ্বংস করা দরকার কিনা, এই যে অ্যাকুমুলেশন গুলো, তথ্যভিত্তিক অ্যাকুমুলেশন গুলো, এগুলোর জন্য কিন্তু একটা টাস্ক ফোর্স, মানে সরকারি সবার যেমন আসলে কথা বলার স্বাধীনতা নিশ্চিত করা দরকার, সেখানে সরকারি কর্মকর্তাদেরও স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে জোর দিতে চান আপনি। দলদাস, হ্যাঁ, সেখান থেকে কিন্তু এই দলদাসের সিস্টেমটা আসছে। আমাদের দলদাস হতে আমি বাধ্য, কারণ আমি কোনো কথা বলতে পারছি না। যে নিশ্চয়ই এই সিস্টেমগুলোর পরিবর্তন হবে, কারণ সংস্কারের মধ্যে আমরা প্রবেশ করেছি দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে। আমরা আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।